Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। আজ সকালে নাস্তায় রুটি বানাবো, তাই এখানে আটার ডো তৈরি করে নিয়েছি। সকালের নাস্তায় প্রায় সবাই রুটি বানায়, আর রুটি তো সবাই বানাতে পারে, এটা নিয়ে আর কি বলবো। তো আজ কিছু কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে, তো চলেন রুটি বানাতে বানাতেই সেই কথাগুলো বলি। আজ খুব ছোটবেলার কথা মনে পড়ছে। একজন খুব কাছের মানুষ আজ আর নেই, আরেকজন আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। প্রথমেই তার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং যতদিন বেঁচে থাকে ততদিন যেন সুস্থ থাকে। তাহলে চলেন আমার জীবনের কথা শেয়ার করি। আমার জন্ম হয় আমার নানুর বাড়ি। আমার মা আমার নানা নানুর প্রথম সন্তান, আর আমিও আমার বাবা মায়ের প্রথম সন্তান, তাই সবার কাছ থেকে আদর স্নেহ ভালোবাসা বেশিই পেয়েছি। তবে সেটা নানার বাড়ির দিক থেকে, যেহেতু আমার জন্ম নানার বাড়িতে হয়েছিল আর আমি যেহেতু ওই বাড়ির প্রথম নাতনি ছিলাম, তাই একটু বিশেষ যত্ন পেয়েছি। আমার নানুর মুখ থেকে শুনেছি, আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু ছিল অনেকটা আমার মতো গুলুমুলু সহজ সরল আর অকর্মার ঢেকি, মানে কাজকর্ম খুব একটা জানতো না, যেমনটা আমি ছিলাম ঠিক আমি আমার মায়ের মতোই হয়েছি। তো আমার মা যেহেতু কাজকর্ম জানতো না, বাচ্চাও সামলাতে জানতো না, তাই আমাকে আমার নানু সেবা যত্ন করে বড় করেছে। যেমন খুব ছোটবেলায় যখন আমার জন্ম হয়, সে সময় আমি যখন ঘুমিয়ে থাকতাম, ঘুমের মধ্যে উঠে নড়াচড়া করতাম, তখন আমার নানু আমাকে ঘুম থেকে উঠিয়ে একটু পর দেখতো আমি ঠিক আছি কিনা বা আমার কোনো কিছু লাগবে কিনা, তারপর কাঁথা পাল্টে দিত। আর তখন আমার মা খাটে এক সাইডে ঘুমিয়ে থাকতো। মায়ের অবদান সবার উপরে, কিন্তু আমার মা যেহেতু আমার নানা নানুর বড় মেয়ে ছিল আর একটু কাজকর্মে খুব একটা পারদর্শী ছিল না, আর তখন আমার মায়ের বয়সও খুব কম ছিল, তাই আমার মায়ের দায়িত্বটা আমার নানু নানাই পালন করতো। আমি যখন রাত হলে খুব কান্নাকাটি করতাম, তখন আমার নানা এসে আমাকে দেখতো আমি কেন কান্না করছি, আমার কি সমস্যা। আর আমার নানা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতো, আর নর্মাল যে ওষুধগুলো সব সময় ঘরেই থাকতো। নানা সব সময় নানা ধরনের ঔষধ খাইয়ে আমাকে সুস্থ রাখতো। এইভাবে আমার নানানও আমাকে অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করে। তখন ছোট বয়সে যখন যা আবদার করতাম সব পূরণ করতো। হয়তোবা এরকম সবার নানা নানু সবাইকেই আদর করে, কিন্তু আমার কাছে আমার নানা নানুর ভালোবাসাটা একটু বেশি স্পেশাল। আজ খুব মনে পড়ছে সেই দিনগুলো। আমার নানা ভাই আর বেঁচে নেই, আল্লাহ যেন নানা ভাইকে বেহেশত নসিব করে এই দোয়াই করি। আর আমার নানুকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন, আমিন। আপনারাও সবাই প্লিজ আমার নানুর জন্য দোয়া করবেন আর আমার নানার জন্যও দোয়া করবেন। ছোটবেলার কথা বলতে বলতে রুটি বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় নাস্তাটাও শেষ করে নিয়েছি। আর এই যে এখানে আমি অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা হিজাব আর একটা বোরকা আর একটা ব্যাগ নিয়েছি। আমি প্রায় অনেক কালারের বোরকা পরেছি, কিন্তু কালো রঙের বোরকা একদমই পরা হয়নি, তাই ভাবলাম এখন একটা কালো রঙের বোরকা নেওয়া যাক। আর সেই সাথে হিজাবটাও কালো নিয়েছি, আর একটা নিকাবও নিয়েছি। আমি আসলে নিকাব পরতে পারি না, তবে ট্রাই করছি পরার জন্য। তো এই যে বোরকাটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর এই বোরকার কাপড়টা এত সফট ছিল, আর ওরা যেমন বলেছে ঠিক তেমনই হয়েছে, আর পিকচারে যেমনটা দেখেছি সেম ওই রকম। আমার তো খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, ব্যাগটার হিজাবটাও একদম ঠিকঠাকই ছিল, আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে। আর আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ব্যাগ, হিজাব আর বোরকাটা। আর এই তো এখন বোরকা পরে আমি রেডি হয়ে চলে যাব আমার বোনের বাসায়। আমার বোনের বাসায় আজ আমাদের দাওয়াত ছিল। এইখানে আমি, আমার ছোট ভাই, আমার ছোট দেবর আর আমার ছেলে আছি। আর কিছুক্ষণ পর আমার একটা মামাতো ভাইও অ্যাড হবে। মেইনলি হচ্ছে আমার মামাতো ভাইয়ের জন্য আজকের এই দাওয়াতটা। আমার মামাতো ভাই কিছুদিন ধরেই ফেসবুকে আমার বোনকে বারবার বলছে যে তোদের বাসায় দাওয়াত দে, যাব, মানে ওর খুব ইচ্ছা যাওয়ার, কিন্তু ও একা যাবে না, ওর নাকি লজ্জা লাগে, তাই বললো যে আমাদেরকে সাথে নিয়ে যাবে। তো এই তো তার জন্য আমরা রেডি হয়ে চলে আসলাম বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে। আমি আসলে মেট্রো রেল কখনোই চলিনি, আজ ফার্স্ট টাইম চলবো। আর এইখান থেকে আমরা মিরপুর 10 নম্বর পর্যন্ত যাব।
যেহেতু আমার বোনের বাসা 14 নাম্বার, তো 10 নাম্বার থেকে আমরা সিএনজি বা অটো করে তারপর চলে যাব 14 নাম্বারে। আর এখন নাকি মেট্রো রেল মিরপুর 14তে গিয়ে থামে না, কারণ ওখানে নাকি কি একটা সমস্যা হয়েছে, তাই আমরা 10-এ নেমে যাব, তারপর ওখান থেকে 14তে যাব। আর এই যে এখন আমরা এখানে অনেক ছবি অনেক ভিডিও করে নিচ্ছি, যেহেতু আমার যে ভাইটা আমাদের সাথে যাবে ও হচ্ছে মোয়াখালীর দিকে থাকে, তো ওখান থেকে ও বাসে করে আসতে আসতে অনেকটা সময় লাগছিল, তাই ভাবলাম যে কিভাবে সময়টা কাটানো যায়, একটু ছবি ভিডিও তুলে তারপর সময়টা কাটিয়ে নেই। আর এই যে এখানে আমার দেবর ছবি তোলার জন্য পোজ নিচ্ছে, আর আমি এই দিক থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো এখানে আমি একটু হাঁটার একটা ভিডিও করে নিয়েছি। আর আমরা এখানে ভিডিও করতে করতে দেখলাম যে আমার যে মামাতো ভাই ও কিন্তু চলে আসছে, তো এসেই বলল যে চলেন ওপরে যাই, টিকিট কাটতে হবে। আর আমরা যেহেতু এর আগে কখনোই মেট্রো রেলে চলিনি, তো কোথায় কি করা লাগে সেটা তো আর জানি না, সেই জন্য আমার মামাতো ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম। তো এখন চলে আসছে, এসে বলল যে চলেন ওপরে যাই টিকিট কাউন্টারের কাছে। আর আমার মামাতো ভাই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করে, তো সেই জন্য ও নিজের একটা আলাদা কার্ড বানিয়ে নিয়েছে, তাই ওর বারবার টিকিট কাটা লাগে না, শুধু আমাদের 3 জনের জন্য এখন টিকিট কাটবে। আর এই তো এখন আমার ভাই টিকিট কেটে নিচ্ছে। আর এই মেট্রো রেলের টিকিট কাটার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে, কোনো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত না, এটা একদম কম্পিউটারে। আরেকটা জিনিস খুব অবাক লেগেছে, এইখানে পুরান টাকা দিলে নাকি মেট্রো রেলে ওঠার জন্য যে কার্ডটা থাকে ওইটা নাকি আসে না। ভাইরে ভাই, কম্পিউটারও পুরান আর নতুন টাকা বুঝে। যাই হোক, খুব অল্প সময়ে আমরা কিন্তু আমার বোনের বাসায় চলেও এসেছি। তো এই তো এখানে আসার পর আমার বোন আমাদেরকে শরবত আর মিষ্টি দিয়েছে, তো আমরা এগুলা খেয়ে তারপর চলে গেছি ওদের ছাদে ওরা হচ্ছে ছাদ বাগান করেছে, ফুল গাছ তারপর সবজি লাগিয়েছে, ওগুলা দেখার জন্য। আর এই যে এখানে একটা বাগান বিলাস গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর বাগান বিলাসের ফুল কিন্তু আমার খুব পছন্দ, তাই এটাকে আর ক্যামেরা বন্দি না করে থাকতে পারিনি। আর এই যে এখানে আমার দেবর আমার ছেলেকে কোলে নিয়ে ওইদিকে একটা বাড়ি দেখাচ্ছিল, ওইখানে আমরা কিছুদিন থেকেছিলাম, প্রায় 2 মাসের মতো। আমরা যখন ঢাকায় প্রথম আসি, তো আমরা তো কোনো কিছুই চিনতাম না, তাই আমার বোনের শাশুড়িকে দিয়ে ওই বাসাটা ভাড়া নিয়েছিলাম। তো ওইখানে 2 মাস থেকে তারপর তেজগাঁও চলে গেছিলাম, আর এখন তো তেজগাঁওই থাকছি। আর আজ না আমি এখানে এসে একটা সারপ্রাইজ পেয়েছি, আমার বোন আমাদের সাথে আমাদের বাসায় বেড়াতে যাবে, এটাও আমাকে আগে বলেনি, আমি শুনতে খুব খুশি হয়ে গেছি। আর এই তো ছাদ থেকে নেমে নিচে গিয়ে খাবার খেয়ে নিয়েছি, তারপর অনেকটা সময় কাটিয়ে এখন আবার বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় যেহেতু মেট্রো রেলে করে গিয়েছি, তো ভাবলাম যে আসার সময়ও মেট্রো রেলে করে আসি, কিন্তু আসার সময় খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো। টিকিট কাটার জন্য প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে, তো আমি তো একদম বিরক্ত হয়ে গেছি। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।